কবুল বলার ঠিক আগ মুহূর্তে পাত্র বিয়ের আসর থেকে উঠে দাঁড়ালো আর বেশ স্বাভাবিক কণ্ঠে অস্বাভাবিক কথা উচ্চারণ করে বলল, এই বিয়েটা আমি করব না। ব্যাস, পাত্রের বলা একটা বাক্য পুরো বিয়ে বাড়ির জাঁকজমকপূর্ণ আনন্দটাকে নীরব করে দিতে সক্ষম হলো। মানুষ অদ্ভুত বা ভুল কিছু শুনে ফেললে এমন মুখ করে রইল, বাড়ির সব মানুষই পাত্রের দিকে অবাক দৃষ্টিতে চাইল, এমনকি পাত্রীও। লাল বেনারসি পরা চোখে এক আকাশ ঝলমলে স্বপ্ন নিয়ে বসে থাকা তরুণীর স্বপ্নগুলো যেন হঠাৎ করেই নিকশ কালো আধারে পরিণত হলো। পাত্রীর বাবা আজাদ শেখ ছুটে আসলেন, ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, বাবা, আমাদের পরিচালনায় কি ভুল হয়েছে বলো, আমরা শুধরে নিব, তবু এসব কথা বলো না। পাত্র ততক্ষণে মাথার পাগড়ি খুলে ফেলেছে। এবার পাত্র আজাদ শেখের দিকে দুকদম এগিয়ে গিয়ে বলল, ও আপনার মেয়ে হয়েছে, এটাই ওর জীবনের বড় ভুল, আর এই ভুলের মাসুল দিবে ও চিরকাল। আজাদ শেখ অবাক কণ্ঠে বললেন, আমার মেয়ে হয়েছে সেটা ওর ভুল মানে? তুমি কি বলতে চাইছো বাবা? হুট করে এমন সময় এসব কথা তো মোটেও যুক্তিসঙ্গত না। আচ্ছা, আমরা সব কথা পরে আলোচনা করি নিরিবিলিতে, আগে বিয়েটা হোক। অদিত নামের ছেলেটা মাথা দুপাশে দুলিয়ে বলল, এই বিয়েটা আর হবে না। সেটা শুনেননি? এখন বিয়ের আসরে বসা আপনার এই বিয়ে ভেঙে যাওয়া মেয়েটাকে কে বিয়ে করবে সেটাও আমি দেখি। আপনিও বোঝেন, একটা বাবার মেয়েকে বিয়ের আসরে বিয়ে না করে ফেলে যাওয়াটা কোন ধরনের কাজ। আজাদ শেখ থমকে গেলেন, সাথে চমকেও গেলেন। বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি কে? পাত্র বাঁকা হাসলো, মুখে সেই হাসি বজায় রেখেই বলল, একদিন যে মানুষটাকে আপনি বিয়ের আসরে বসিয়ে চলে এসেছিলেন, আমি তারই বোনের ছেলে, আমার খালামণি রেহানা। নামটা মনে আছে তো? আজাদ শেখ দুকদম পিছিয়ে গেলেন। বুকের মাঝে ভীষণ চাপ অনুভব হলো যেন। তার ভাই বোনেরা এগিয়ে আসলো, আজাদ শেখকে ধরে বসালো চেয়ারে। আজাদ শেখের অতীত মনে পড়ল। এমনই এক রাতে বিয়ে বাড়িতে আলোকসজ্জায় ভরপুর, চারিপাশে হইচই, লাল বেনারসি পরে একটা 16 কিংবা 17 বছরের তরুণী হাজারখানেক স্বপ্ন চোখে নিয়ে বিয়ের পিড়িতে বসেছিল। সে ছিল সেই তরুণীর স্বপ্ন পূরণের সাথী, কিন্তু শেষ অবধি বিয়েটা হয়নি। বিয়ের আসরে এক স্বপ্ন ভাঙা তরুণীকে ফেলে সে চলে এসেছিল নিজের বাবা চাচার হাত ধরে। কখনো তার ফেলে আসা নিস্তব্ধ তরুণীর খোঁজ নেয়নি। স্বপ্ন ভাঙা তরুণীর শেষ পরিহাস কখনো ফিরে দেখার প্রয়োজন বোধ করেনি। কিন্তু আজ সেই 25-30 বছর আগের অতীত তার সামনে নিষ্ঠুর বর্তমান হয়ে দাঁড়ালো। আজাদ শেখ আবার উঠে দাঁড়ালো, দৌড়ে মেয়ের হবু জামাইয়ের সামনে দুহাত জোর করে বলল, বাবা, সে তো অনেক বছর আগের কাহিনী। তখন পরিস্থিতি প্রেক্ষাপট ছিল ভিন্ন, আর আজ আরেক রকম। সেই ঘটনার উপর ভিত্তি করে তো তুমি এসব বলতে পারো না। আমার মেয়ের এত বড় ক্ষতিটা করো না, তাহলে তোমার আর আমার মাঝে পার্থক্য রইল কি? এবার বরের বেশে থাকা ছেলেটা একবার খানিক দূরে কোণের দিকে তাকালো, বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে অদ্ভুত স্বরে বলল, সুখবতী, আমায় ক্ষমা করে দিও। আমি এতিম না, আমার বাবা মা ভাই বোন সব আছে, আর আছে আমার পরিবারের সবচেয়ে দুঃখী সদস্য ছোট মা, যাকে তোমার বাবা অনেক বছর আগে বিয়ের স্বপ্ন দেখিয়ে রঙিন বসন্ত এনে দিয়েছিল। কিন্তু কেবলমাত্র আমার নানা যৌতুক দিতে পারেনি বলে সেই স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে দিয়ে চলে এসেছিল। যখন আমার ছোট মায়ের এমন ধ্বংসাত্মক অতীতের কথা শুনলাম, তখন আর নিজেকে ঠিক রাখতে পারিনি। তাই তোমার বাবার এই ভুলে মাসুল দিবে তুমি। বিয়ের কোণে সুখ কোনরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কেবল ফ্যালফ্যাল করে নিচের দিকে তাকিয়ে আছে। এবার আজাদ শেখ হাঁটু মুড়ে বসে পড়ল মসৃণের সামনে, দু চোখের অশ্রু ঝরিয়ে অপরাধী কণ্ঠে বলল, এসব তো তোমার জন্মের আগের কথা। তুমিই বা সুখ কেউই তখন ছিলে না, আর এতে তো সুখের কোনো দোষ নেই। তাহলে শাস্তি কেন ওকে দিবে? ওকে শাস্তি দিলেই তো আপনি যন্ত্রণা পাবেন। সেই নিকৃষ্ট কাজের অনুশোচনা তো এ অবধি করেননি। আজ সময় এসেছে অনুশোচনা করার। যে মেয়েটাকে বেঁচে থাকতেও মৃত বানিয়ে দিয়েছেন, যার বাবা মেয়ের অপমান সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়েছিল, তাদের সবার হয়ে আজ আমি প্রতিশোধ পূরণ করলাম। সামান্য টাকার কাছে হেরে গিয়েছিল এক গরিব বাবা, স্বপ্ন দেখা এক তরুণী। আজ আপনার তো যথেষ্ট সামর্থ্য আছে, দেখে কি করতে পারেন। বরাত দাঁড়ালো না বিয়ে বাড়িতে। ধপধপ পায়ে খুব দ্রুতই বিয়ে বাড়ির গেট থেকে বেরিয়ে গেল। সুখবতী কেবল গেটের পানে চেয়ে রইল। একটা মানুষ এত নিখুঁত অভিনয় করতে পারে, মসৃণকে না দেখলে জানতেই পারত না। বিয়ের আগে সে সুখের পিছে কতদিন ঘুরল, তার দিন দুনিয়ায় কেউ নেই বলে দয়া মায়া কুড়ালো। অবশেষে সেই সুদর্শন মানবের জন্য যখন সুখের মন গড়ল, তখনই এই ধাক্কাটা পেতে হলো। বিয়ের আসরে যখন চাপা গুঞ্জনে ভরে গেল, তখন কেউ ঠাস করে চর বসালো সুখের গালে। সুখ চমকে উঠল, সাথে সাথে চমকে উঠল উপস্থিত প্রত্যেকটা মানুষ। যে মেয়েটা সদ্য বিয়ে ভাঙলো, তাকে কোন মানুষ এভাবে চর দিতে পারে? সবাই উৎসুক দৃষ্টিতে চর দেওয়া ব্যক্তিটার দিকে তাকালো। মানুষটা আর কেউ না, সুখের সৎমা সানজিদা বেগম। সানজিদা বেগম সুখের হাতটা ধরে টেনে দাঁড় করালো, দুগালে আরো 2-4টে চর বসিয়ে হিংস্র কণ্ঠে বলল, অপয়া, অলক্ষী মেয়ে, জানতাম তোর কপালে ভালো কিছু নেই। মানিজ্জত সব গেল, এখনো এখানে বসে আছিস কোন মুখে? লজ্জা শরম নেই বুঝি তোর? যা, গলায় দড়ি দিয়ে মর। সুখ তার টানা টানা ডাগর আখি যুগল বাবার পানে নিস্তব্ধ করে। সেই আখিতে যেন রাজ্যের বিষণ্ণতা আর অসহায়ত্ব। আজাদ শেখ মেয়ের দৃষ্টির মানে বুঝতে পারেন। দুনিয়ার সবচেয়ে অসহায় বাবা যেন তিনি। ছোট মানুষের মতো কেঁদে ওঠে বাবা, আর আহাজারি করে বলে, আজ সব আমার জন্য হলো মা, আমায় তুই ক্ষমা করিস। তোর বাবা দুনিয়ার সবচেয়ে অসহায় আর অপরাধী বাবা, যার নিজের ভুলের জন্য সন্তানের জীবনটা শেষ। এই পাপের কোনো ক্ষমা হয় না। সেদিন আমি সেই তরুণী আর তার বাবার দুঃখ অনুভব করতে পারিনি, তাই আজ আমার উপরওয়ালা আমাকে তো অনুভব করিয়ে দিল। এই পোড়া মুখ, এই লজ্জা
লজ্জা আমি ঢাকবো কেমন করে মা? এই মানুষের যে ধিৎকার পাওয়া ছাড়া উপায় নেই। সুখের চোখ যেন পানি শূন্যতায় আক্রান্ত। এত বড় ধাক্কাটা তাকে বোধহয় পাথর বানিয়ে দিল। সুখের এবার কান্নায় ভেঙে পড়া দেখে ফুপি ছুটে গেলেন। সুখের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনার স্বরে বলল, তুই চিন্তা করিস না সুখ পাখি, আমরা এর বিরুদ্ধে কিছু একটা করব। ওর বিরুদ্ধে আমরা মামলা করব। একটা মেয়েকে বিয়ের আসরে বসিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে মাঝপথে ছেড়ে যাওয়াটা অন্যায়। এর বিরুদ্ধে আমরা আইনি স্টেপ নিব। আমাদের মিথ্যা বলে ভুলিয়েছে সেই ছেলে। বাবা মা পরিবার থাকা সত্ত্বেও নিজেকে এতিম দাবি করেছিল। সবকিছুর বিরুদ্ধে মামলা করব। এতক্ষণ বাকশূন্য হয়ে থাকা সুখের মুখে বুলি ফুটল। বুলিগুলো এত ধারালো ছিল যে ক্ষতবিক্ষত করে দিল উপস্থিত সকলের অন্তর। পুলিশকে ঠিক কি বলবে ফুপি? একটা ছেলে তোমাদের কাছে এসে নিজেকে এতিম বলে দাবি করে কতগুলো মিষ্টি কথা বলতেই তোমরা কিছু যাচাই বাছাই না করেই নিজের মেয়েকে তার গলায় ঝুলিয়ে দিতে চেয়েছিলে। আর ছেলেটা কেন তোমাদের মেয়েকে বিয়ে করেনি? কারণ মেয়ের বাবাও কত বছর আগে তার খালামণিকে বিয়ের আসরে রেখে যৌতুক না দিতে পারায় বিয়ে ভেঙে চলে এসেছিল। তাহলে ফুপি, দোষের পাল্লা কারটা বেশি ভারী একটু বলবে? নিস্তব্ধ হয়ে গেল চারিপাশ। সুখের সৎমা বেধড়ক মারধর শুরু করলো সুখের উপর। সবাই যখন মারধর ঠেকাতে ব্যস্ত তখন সুখের ছোট বোন ছুটে এসে চিৎকার দিয়ে বলল, আম্মু, আপা, তাড়াতাড়ি এসো, আব্বা যেন কেমন করছে। সবাই ভ্রু কুচকে ফেললো। চারিপাশে তাকিয়ে দেখে আজাদ শেখ কোথাও নেই। সবার প্রথম সুখই ছুট লাগায় বাবার ঘরে। সুখের পেছনে পেছনে ছুটলো সবাই। আজাদ শেখের মুখ দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে আর নিথর দেহটা পড়ে আছে মাটিতে। হাতে একটা ছোট্ট কাগজ যেখানে লিখা, 7 করে মেয়ের নাম রেখেছিলাম সুখ, কিন্তু মেয়ে জন্মের পর 5 মাসের ছোট্ট মেয়েটাকে ফেলে তার মা পালিয়ে গেল। সুখের জীবনের সুখে ভরপুর করার জন্য আনলাম সৎমা, যার কৃপায় সুখের জীবন সুখহীনতায় ভরে উঠল। আজ আবারও আমার পাপের ফলের জন্য মেয়েটার জীবনে কলঙ্ক লেগে গেল। মেয়ের জীবনটা হয়ে গেল সুখের অসুখ। সুখ বাবার দেহের পানে তাকালো। পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসার মানুষটাও আজ বিদায় নিল। বটগাছের ছায়াবিহীন সুখ টিকবে তো, না সুখহীনতার গল্পে ভরে উঠবে সুখবতীর নির্মম জীবন? সম্মানিত ভিউয়ার্স, গল্পের বাকি অংশ দেখতে আমাদের পেজে চোখ রাখুন আর বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।